জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো বন্ধুরা, 12ই ফেব্রুয়ারি অর্থাৎ আজকে ফার্স্ট শিফটে হয়ে যাওয়া আমরা সমস্ত জিকে জিএস প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি তোমাদেরকে শেয়ার করব ম্যাথ, রিজনিং, হিন্দি এবং বাকি যে শিফটগুলো কী ছিল। আজকে দেখো তোমরা প্রশ্নগুলো না দেখলে তোমরা নিজেরাই বিচার করতে পারবে যে আজকের শিফটটা হার্ড ছিল, ইজি ছিল না মডারেট ছিল। এটা আমার বলার কোনো দরকার নেই। তোমরা যদি প্রশ্নগুলো দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এবং তোমরা যারা পরীক্ষা দিয়ে এসেছো আজকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কতগুলো ঠিক হচ্ছে এবং কোনো প্রশ্ন তোমার যদি মনে থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। অনেকের হেল্প হয়ে যায়, কারণ কমেন্টে অনেকে চেক করে কোনো প্রশ্ন আর কি ইনফরমেশনের জন্য, তো তাদের কিন্তু হেল্প হয়ে যাবে। দেখো প্রথম প্রশ্ন যেটা হচ্ছে এনএসএ অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, এই অ্যাডভাইজার কে ছিল? তো তোমাদের যদি অপশানে যদি অজিত দোভাল যদি অপশানে থাকে কিন্তু সেটাই সঠিক উত্তর হয়ে যাবে। অর্থাৎ আমাদের তো 2024 সালে কিন্তু আমাদের যে এনএসএর যে আমাদের হেড ছিল তিনি কিন্তু অজিত দোভাল ছিল। ওকে, তারপরের প্রশ্ন আরেকটা পাশাপাশি জিনিস বলি, এই যে তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখানে পিডিএফগুলো সংগ্রহ করে নিতে পারবে, ঠিক আছে? তো ডেসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে। তারপরে প্রশ্ন এসেছিল জিএসটি কততম সংবিধান সংশোধনে করা হয়? তো এটা মনে রাখবে 101তম সংবিধানে আমাদের জিএসটি নিয়ে বলা রয়েছে। পাশাপাশি তোমাদেরকে আমি গুরুত্বপূর্ণ কিছু সংবিধানের সংশোধন আমি বলে দিচ্ছি যেটা কিন্তু তোমাদের পরীক্ষায় রিপিট হয়ে যাবে, কারণ তোমরা যারা আমার ডেলি অ্যানালাইসিস ক্লাসগুলো করো তোমরা জানো যে আমি যে ভাষাগুলো বলি সেগুলোই আগামী দিনে কিন্তু এক্সামে চলে আসে। সুতরাং আমার প্রত্যেকটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে ভাষা মানে সংবিধান সংশোধন বলে দিচ্ছি যেটা হচ্ছে 61তম সংবিধান সংশোধন, যেটা কিন্তু আমাদের 1989 সালে, সালটা কত 1989 সালে, যেটা আমাদের 61তম সংবিধান সংশোধন করা হয়েছে। এখানে কিন্তু আমাদের ভোটের বয়স 21 থেকে কমিয়ে কিন্তু 18 করা হয়েছে। সুতরাং এই সংবিধান সংশোধনীটা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া আরেকটা সংবিধান সংশোধনের কথা, তাছাড়া এই দুটো সংবিধান আমরা প্রত্যেকেই জানি, যেটা হচ্ছে 76তম সংবিধান সংশোধনী, যে আরেকটা হচ্ছে তোমার মানে 76তম বলছি সরি, মানে 42তম সংবিধান সংশোধনী, যেখানে আমাদেরকে নির্দেশমূলক নীতি যেখানে আমাদের বলা হয়েছে। তাছাড়া সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, আমাদের এই দুটো শব্দ কিন্তু আমাদের যুক্ত করা হয়েছে, অর্থাৎ মৌলিক কর্তব্যকে সংশোধন করা হয়েছে। 44তম সংবিধান সংশোধনীতে এখানে আমাদের জরুরি অবস্থা নিয়ে বলা রয়েছে, সম্পত্তির অধিকারকে মুছে ফেলে দেওয়া হয়েছে, এই জিনিসগুলো। তাছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমাদের আর্টিকেল, একটা আমি তোমাদেরকে আর্টিকেল বলছি সরি, সংশোধন বলে দিচ্ছি, যেটা হচ্ছে 86তম সংশোধন। এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা 2002 সালে এই সংশোধনটা করা হয়েছে। এই সংশোধনটা কী জিনিস এটা একটু তোমাদের বলে দিচ্ছি আমি, যে 86তম সংবিধান সংশোধন, এটা 6 থেকে 14 বছর যত শিশু রয়েছে তাদের সবকে বিনামূল্যে শিক্ষা দিতে হবে। ওকে, তো এটা কিন্তু একটু পাশাপাশি মনে রেখো এতগুলো সংবিধান। তারপরে তোমাদের একটা প্রশ্ন ছিল যে প্রোপানল ফর্মুলা দিয়ে কিছু আরেকটু বেশি দিয়ে কিছু রিলেটেড প্রশ্নটা ছিল। তো তোমরা যারা আজকে পরীক্ষা দিয়ে এসেছো তোমরা সব থেকে ভালো বলতে পারবে যে অ্যাকুরেট প্রশ্নটা কী ছিল। পুরোটা আমি কালেক্ট করতে পারিনি, বাট অনেকে বললো যে প্রোপানলের ফর্মুলা কী। যদি ফর্মুলা এসে থাকে তাহলে কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে CH3 CH2 CH2OH। এটা হচ্ছে আমাদের প্রোপানলের ফর্মুলা। তো অ্যাকুরেট কি প্রশ্ন ছিল একটু কাইন্ডলি কমেন্ট করে একটু জানিয়ে দিও যারা পরীক্ষা দিয়ে এসেছো। তারপরে নিচের মধ্যে কে বিসিসিআইয়ের প্রথম সভাপতি, অর্থাৎ আমাদের বিসিসিআইয়ের প্রথম চেয়ারম্যান বা প্রেসিডেন্ট কে ছিল? তো এটা হয়ে যাবে এটা RE। ওকে, RE গ্র্যান্ট গোয়ান, ঠিক আছে, RE গ্র্যান্ট গোয়ান, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। পাশাপাশি মনে রাখো এখন বর্তমানে আমাদের বিসিসিআইয়ের প্রেসিডেন্ট বা চেয়ারম্যান কিন্তু রজার বিনি রয়েছে। ওকে, এটাও কিন্তু পাশাপাশি মনে রাখো আগামী দিনে যারা এক্সাম দিতে যাবে। ওকে, তারপরে প্রশ্ন ছিল যে ডোমিনিকার প্রধানমন্ত্রী আমাদের ভারতের যে নরেন্দ্র মোদী রয়েছে তাকে সর্বোচ্চ কোন পুরস্কারে সম্মান, মানে কিসের জন্য যে সর্বোচ্চ পুরস্কারটা দেওয়া হয়েছে? তো এটা ডিটেলস আমি ইন্টারনেট থেকে কালেক্ট করার পর আমি তোমাদেরকে যতদূর বুঝতে পারলাম যে এটা সঠিক উত্তর তোমাদের যদি অপশানে যদি কোভিড-19 যদি তোমাদের এই অপশানটা থেকে থাকে, অর্থাৎ করোনা ভাইরাস এই রিলেটেড যদি কোনো অপশান থেকে থাকে তাহলে কিন্তু সেটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, তো বলবে যারা পরীক্ষা দিয়ে এসেছে তোমাদের করোনা ভাইরাস তোমরা অনেকেই বলছিলে যে অপশানে ছিল, তাহলে এটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে ওস্তাদ জাকির হোসেন, দেখো আমি তোমাদের কিছুদিন আগে ঘরানা রিলেটেড আমি সব ইম্পর্টেন্ট তথ্যগুলো করিয়ে দিয়েছি। তো আজকে কিন্তু চলে এসেছে যে ওস্তাদ জাকির হোসেন কোন ঘরানার সাথে যুক্ত। তো মনে রাখবে পাঞ্জাব ঘরানা। আমি তোমাদেরকে 7 জন ব্যক্তির নাম বলছি, যেখানে দেখবে আগামী দিনে কারো না কারো শিফটে কিন্তু দেখবে পরীক্ষায় চলে আসবে, মানে কবি, মানে আমার মানে শব্দগুলোই তোমরা যারা অ্যানালাইসিস দেখছো বুঝতে পারছো, কারো না কারো শিফটে চলে আসছে। বিশেষ করে আজকে যে আমি প্রশ্নগুলো আলোচনা করছি না, আজকে সেকেন্ড শিফট থার্ড শিফটে দেখবে কারো না কারো আসবে। এই কারণ একই প্যাটার্নে আমি যতদূর বুঝলাম যে মানে 10 তারিখের পর 11-12 তারিখে যে এক্সামগুলো হচ্ছে সেটা একটু অন্যরকম প্যাটার্ন ফলো করছে, একটু সিম্পল ইজি টু মডারেটের দিকে প্যাটার্ন ফলো করছে। আমি বেশি জন
ব্যক্তির নাম বলবো না, মাত্র কয়েকজন ব্যক্তির নাম বলবো, যেটা একটু মনে রেখো। যেমন হচ্ছে পণ্ডিত ভীমসেন যোশীটা মনে রাখবে। এই পণ্ডিত ভীমসেন যোশী কিন্তু কিরানা ঘরানার সাথে যুক্ত। গাঙ্গুবাই হাঙ্গেলের নামটা মনে রাখবে, ইনিও কিন্তু কিরানা ঘরানার সাথে কিন্তু যুক্ত। ওকে, প্রভাত্রে এরও নামটা মনে রাখবে। তারপরে মনে রাখবে আমাদের পাতিয়ালা ঘরানা থেকে, দেখবে পাতিয়ালা ঘরানা থেকে না সব দেখবে এই আলী খান আলী খান আলী খান আলী এই টাইটেলগুলো রয়েছে। তো বড়ে গুলাম আলী খান, বাদে ফতেহ আলী খান, এরা কিন্তু পাতিয়ালা ঘরানা থেকে রয়েছে। একবার করে চোখ বুলিয়ে রাখো। কার পরীক্ষায় কখন কি চলে আসে বলা খুব মুশকিল। তো মেওয়াতি ঘরানার মধ্যে পণ্ডিত যশরাজের নামটা মনে রাখবে। ওকে, তারপরে হচ্ছে গোয়ালিয়র ঘরানা থেকে, এই দেখো আমি 3 নম্বর এবং 4 নম্বর পয়েন্টে স্টার মেরে দিলাম, এই দুজনের নামটা একটু মনে রেখো। যেটা হচ্ছে কৃষ্ণ রাও শঙ্কর পণ্ডিত এবং রাজা ভাইয়া পুঞ্চওয়ালে। এই দুটো মানে নাম দেখবে কারো না কারো শিফটে রিপিট হলো বলে। কৃষ্ণ রাও শঙ্কর পণ্ডিত এবং রাজা ভাইয়া পুঞ্চওয়ালে, এই দুজন কিন্তু কিসের সাথে, কোন ঘরানার সাথে যুক্ত? গোয়ালিয়র ঘরানার সাথে যুক্ত। এটা কিন্তু পাশাপাশি একটু মনে রাখার চেষ্টা করবে। ওকে, জয়পুর আত্রলি ঘরানা থেকে শুধু মনে রাখবে কিশোরী অমলকারের নামটা মনে রাখবে। এটা হচ্ছে কিন্তু জয়পুর আত্রলি ঘরানার সাথে তিনি কিন্তু যুক্ত। ওকে, বেতিয়া ঘরানা, এটা হচ্ছে ইন্দোরী কিশোরী মিশ্রর নামটা মনে রাখবে। আগ্রা ঘরানার সাথে শুধু মনে রাখো আমাদের লতাপত হুসেন, ওস্তাদ লতাপত হুসেনের নামটাই কিন্তু শুধু মনে রাখো। এখন আপাতত বেশি ব্রেনে ফোর্স দেওয়ার বা মানে জোর করে পড়ার কোনো দরকার নেই। মাইয়ার ঘরানা থেকে মনে রাখো শুধুমাত্র এই দুটো নামে মনে রাখবে, আলাউদ্দিন খান এবং আকবর খান। দেখো দুটোই কিন্তু ঐতিহাসিকদের নাম, আলাউদ্দিন আকবর, এইভাবে করে মনে রাখো যে মাইহার ঘরানার সাথে যুক্ত। ওকে, তো এই ঘরানার এই যে কয়েকজন ব্যক্তির নাম বললাম, এগুলো কিন্তু আগামী দিনে দেখবে কারো পরীক্ষায় আসার খুব সম্ভাবনা থাকবে। তারপরের প্রশ্ন দেখে নেব, যে তারপরের প্রশ্ন হচ্ছে লালদো লানি লোকনৃত্য মানে কোন আদিবাসীদের দ্বারা করা হয়? তো অ্যাকচুয়ালি কী প্রশ্ন, লালদো লানি লাড্ডো লানি কী প্রশ্ন অ্যাকুরেট জানি না। তো যতদূর বুঝতে পারছি যে লাদো লানি কিছু একটা আর কি উৎসব বা ফেস্টিভ্যাল ছিল, যেটা কোন আদিবাসীদের দ্বারা পালিত করা হয়। তো এটা যদি অপশানে তোমাদের সাঁওতাল ট্রাইব বা সাঁওতাল উপজাতি থেকে থাকে তাহলে কিন্তু একে লক করে দিও। আর অ্যাকুরেট কী প্রশ্নটা ছিল, এটা ফেস্টিভ্যালটা একটু কমেন্ট করে জানিয়ে দিও যারা পরীক্ষা দিয়ে এসেছে। ওকে, তারপরে অশোকের অধিকাংশ শিলালিপিগুলো কোন ভাষায় লিখিত? দেখো অশোকের যে বেশি বা ম্যাক্সিমাম যে লিপিগুলো সেগুলো কিন্তু সব ব্রাহ্মী ভাষায় লেখাতো। ওকে, তো এটার সঠিক উত্তর কিন্তু ব্রাহ্মী ভাষা হয়ে যাবে। কিন্তু অশোকের যে ভাষা মানে তার রাজপ্রাকৃতিক ভাষা সেটা কিন্তু প্রাকৃত ছিল, কিন্তু তার লিপিগুলো সব ব্রাহ্মী ভাষায় লেখা ছিল। তো তোমরা বলবে যে লিপি যদি প্রশ্ন যদি এসে থাকে লিপি, তাহলে কিন্তু ব্রাহ্মী হয়ে যাবে। আর অশোকের নিজের যে রাজবংশের ভাষা কী ছিল সেটা প্রাকৃত উত্তর হয়ে যাবে। ওকে, তারপরের প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল আধুনিক বিকাশ বা শিল্প? তো দেখো একমাত্র দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটার উদ্দেশ্যই ছিল কিন্তু আমাদের কি যেটার উদ্দেশ্য ছিল যে মানে শিল্পের উপর ভারী শিল্পের উপর জোর দেওয়া, তাই না? যেটা আমাদের প্রশান্ত চন্দ্র মহারাণীর মডেলের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা হ্যারড ডমার মডেলের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা গডগিল যোজনার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তো এগুলো একটু পাশাপাশি মনে রেখো। তাছাড়া পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাকে ঝাড়া মুখস্থ করে যাও। তারপরে প্রশ্ন, যে 2023 সালে মহাত্মা গান্ধীজি কততম জয়ন্তী পালন করা হয়? তো এই রিলেটেড আমি অলরেডি মনে 6 তারিখ না 7 তারিখ এই প্রশ্ন এসেছিল, তখন আমি অলরেডি আলোচনা করে দিয়েছিলাম যে মহাত্মা গান্ধী যে 2023 সালে আমাদের 154তম জয়ন্তী কিন্তু পালন করেছিল, এটা কিন্তু অলরেডি আলোচনা করেছিলাম। তারপরে আমাদের ধারা 226 অনুযায়ী হাইকোর্ট কতগুলো রিট জারি করতে পারে? তো খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের প্রথমত প্রশ্ন এটাই যে হাইকোর্ট যে রিট জারি করার ক্ষমতা সেটা রয়েছে 226 নম্বর ধারায়। তো কত প্রকার? তোমাদের অপশানে দেখবে 5 প্রকার ছিল, তো সেটাই উত্তর হয়ে যাবে। তো সেই 5 প্রকার কি আমরা একটু দেখে নিব, যারা আগামী দিনে পরীক্ষা দিতে যাচ্ছ। এবার তোমাদের 5 প্রকার অপশান দিবে না, এই 5টার মধ্যে যে কোনো একটা নাম বলে দিবে, দিয়ে বলবে এটা কি জিনিস বা কি রিলেটেড, এরকম কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। তো প্রথমটা হচ্ছে হেবিয়াস কর্পাস। 1 নম্বর বলবো হেবিয়াস কর্পাস। হেবিয়াস কর্পাস কি? ধরে নাও কোনো ব্যক্তিকে সাজা দিলাম, তাহলে কিন্তু তৎক্ষণাৎ তাকে যে কোর্টে মানে সাবিল করতে হবে, অর্থাৎ কোর্টে মানে উপস্থিত করতে হবে, এটা হচ্ছে হেবিয়াস কর্পাস। ম্যান্ডামাস বা পরমাদেশ কি? ম্যান্ডামাস বা পরমাদেশ এটা হচ্ছে ধরো কোনো আদালত মানে কেউ ধরে নাও ঠিকঠাক তার কাজ করছে না, বা ঠিকঠাক ধরে নাও কেউ একজন যে কোনো একটা চাকরি করছে, সেই চাকরির পদে সে ঠিকঠাক কাজ করছে না, তো সেই তাকে ঠিকঠাক কাজ করার জন্য
কোর্ট কিন্তু তাকে কী করবে, আদেশ দিবে। এটা হচ্ছে ম্যান্ডামাস বা পরমাদেশ। তারপরে যে প্রহিবিশন বা প্রতিষেধ, এটা হচ্ছে যে একটা উচ্চ আদালত নিম্ন আদালতকে আদেশ দিবে যে তার নির্দিষ্ট এখতিয়ার ভিত্তিক কাজ করবে। এখতিয়ার ভিত্তিক কাজ করা বলতে গেলে কি, ধরে নাও যেমন হচ্ছে তুমি ধরে নাও কেউ ধরে নাও একটা মুর্শিদাবাদের বাসিন্দা, এবার কেউ ধরলে একজন বর্ধমানের বাসিন্দা। এখন যে মুর্শিদাবাদের বাসিন্দা সে শুধু মুর্শিদাবাদেই কাজ করবে, সে কিন্তু বর্ধমানে গিয়ে কাজ করতে পারবে না, অর্থাৎ তার নিজের এখতিয়ারে কাজ করতে হবে। ঠিক এটাই হচ্ছে আমাদের প্রহিবিশন বা প্রতিষেধ। ওকে, উৎপ্রেষণ বা সার্টিওরারি কি, এটা উচ্চ আদালত অর্থাৎ এটা 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 হচ্ছে অ্যাকচুয়ালি বলতে গেলে এটা নিম্ন আদালতে কোনো জিনিস ধরুন একটা সলভ হচ্ছে না, তখন সেটা কী করবে, এটা উচ্চ আদালতে প্রেরণ করে দিল, কোনো কেস টেস বা কোনো কিছু তখন সলভ হচ্ছে না, এটাই উৎপ্রেষণ বা সার্টিওরারি। অধিকার পৃচ্ছা বা কুয়ো ওয়ারেন্টিও, এটা কি, এটা হচ্ছে ধরে নাও বলতে গেলে কোনো ধরে নাও একজন ব্যক্তি যেন কোনো একটা চাকরি পেয়েছে, সে কী পরিমাণ অ্যাকচুয়ালি বলতে গেলে কোনো ব্যক্তি সরকারি পদ অধিকার করে রয়েছে, অর্থাৎ কোনো একটা সরকারি পদ অধিকার করে রয়েছে, সেই পদের জন্য তার যে দাবি কতখানি যে বৈধ, তার লেখার মাধ্যমে যে একটা আর কি খতিয়ে দেখবে আজকে। ওকে, অ্যাকচুয়ালি অবৈধভাবে কোনো সরকারি পদের দখলদারি করা যাবে না, সেটাই আর কি দেখবে, সেটাই হচ্ছে কুয়ো ওয়ারেন্টিও। ওকে, তো বলে দিলাম প্রত্যেকটা টার্ম। তারপরে আচ্ছা, এই প্রশ্নটা একটু কারেন্টলি ক্লিয়ার করবে যারা এক্সাম দিয়ে এসছো, এটা কি অ্যাকুরেট প্রশ্ন কি, একটু অনেকেই একটু কনফিউজ হচ্ছিল যখন কোশ্চেনটা কালেক্ট করছিলাম, তো একটু বলবে যে প্রতি মাসে একজন কৃষক কত টাকা ইনকাম করে। মেবি এটা প্রশ্নটা ছিল 2011 সালে জনগণনা অনুসারে প্রতি মাসে একজন কৃষক কত টাকা ইনকাম করে থাকে। তোমাদের অপশানে যদি 12 থেকে 13 হাজারের মধ্যে যদি কিছু অপশান থেকে থাকে কিন্তু সেটাই সঠিক উত্তর হবে। তো অ্যাকচুয়ালি প্রশ্নটা কী ছিল একটু কমেন্ট করে জানাও। তারপরে এই প্রশ্নটা নিয়েও আমি একটু ডাউটে রয়েছি যে আদমশুমারি অনুসারে, অর্থাৎ আমাদের যে সেন্সাস 2000 জনগণনা 11 অনুসারে একজন শিক্ষিত ব্যক্তি কি, একজন কত বছর পর্যন্ত শিক্ষিত হতে পারবে বা শিক্ষা নিতে পারবে, এরকম কোনো একটা ছিল প্রশ্ন। তো যদি 7 বছরের ঊর্ধ্বে 7 বছরের বয়স হলেই কিন্তু তারা কিন্তু একটা শিক্ষিত হতে পারবে। তো অ্যাকচুয়ালি প্রশ্নটা কী ছিল, যারা একটা এক্সাম দিয়েছে একটু কমেন্ট করে জানালে খুব ভালো হবে। তারপরে ভারতের কোন প্রতিবেশী দেশের শিশু মৃত্যুর জনসংখ্যা সবচেয়ে কম। তো দেখো প্রশ্নটা ছিল ভারতের প্রতিবেশী দেশগুলো চেয়েছে, অর্থাৎ আমাদের যে নাইবারিং কান্ট্রি রয়েছে, টোটাল আমাদের 7টা প্রতিবেশী দেশ রয়েছে এবং জল শহর নিয়ে আমাদের টোটাল 9টা প্রতিবেশী দেশ হয়ে থাকে। তো আমাদের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা, চীন, আরও বললাম না আমি আরও। তো সেই যে প্রতিবেশী দেশগুলোর মধ্যে কোন প্রতিবেশী দেশের শিশু মৃত্যুর জনসংখ্যা সবচেয়ে কম। তো তোমাদের যদি অপশনের মধ্যে বাংলাদেশ, নেপাল যদি থাকে তাহলে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, আর যদি বাংলাদেশ, নেপাল যদি না থাকে তারপরে কিন্তু শ্রীলঙ্কা হয়ে যাবে। ওকে, যদি শ্রীলঙ্কা অপশানে থেকে থাকে সেটাও কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। কী ছিল অপশানে সেটা তোমরাই জানবে, ভালো অপশান তো আর জানি না, কোশ্চেন যতটা কালেকশন করতে পেরেছি আলোচনা করে দিচ্ছি। তারপরে প্রশ্ন ছিল যে শ্রীহরি নটরাজ, শ্রীহরি নটরাজদের কিছু একটা প্রশ্ন ছিল, হয় শ্রীহরি নটরাজ কিসের সাথে যুক্ত, যদি বলে প্রশ্ন তাহলে কিন্তু একদিন সাঁতারু অর্থাৎ সুইমার হয়ে যাবে, আর যদি বলে যে বাড়ি কোথায় তাহলে কিন্তু ব্যাঙ্গালোর কিন্তু এটা সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, তো কী ছিল অ্যাকচুয়ালি প্রশ্নটা তোমরাও এটাও কমেন্ট করে জানাবে। দেখো পরবর্তী শিফটগুলো তোমরা অ্যানালাইসিস সব পেয়ে যাবে, আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে রাখো, জুড়ে থাকো, প্রত্যেকটা শিফটের অ্যানালাইসিস ডে বাই ডে কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, তারপরে এই পর্যন্ত কয়েকটা প্রশ্ন কালেক্ট করতে পেরেছি, এই পর্যন্ত ভালো থেকো, জয় হিন্দ, সুস্থ থেকো।